গোয়েন্দা সংস্থা বলছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে, ইলেকশন তো টোটালি ভণ্ডুল হয়ে যাবে। এমনও হইতে পারে যে এই ফেব্রুয়ারির 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে যত ক্যাম্প আছে সব হাওয়া হয়ে যেতে পারে। তো এগুলো সব পাবলিক হতে করতে পারে, এটা আওয়ামী লীগ করবে না, পাবলিক করবে। কারণ পাবলিক মানেই এখন কিন্তু সব আওয়ামী লীগ, এটা তো মানেন যে কোনো পাবলিক মানেই আওয়ামী লীগ। আর জামাত বিএনপি তো আলাদা। জামাত বিএনপি গুলো জামাত বিএনপি, আর পাবলিক আম জনতা যেটা বলেন সেটা হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আসতে পারে নাকি 18 তারিখের পরে বিশাল আন্দোলন, দিতে পারে মরণ কামড়। এমনও হইতে পারে যে আওয়ামী লীগ নেতারাও হয়তো বিভিন্ন জায়গায় আছে, যারা এখন আছে বাংলাদেশে, যাদেরকে আমরা জানি যে বাইরে, তারাও হয়তো বাংলাদেশে। সব কিছু মিলাইয়া একটা বজগট অবস্থায়। তবে আমেরিকার ভয় হয়েছে যে আওয়ামী লীগরে বাহিরে রাখে নির্বাচন করে ফয়দা হবে না, 6 মাসও টিকবেন না। সুতরাং আবারও বলি আপনাদেরকে, নো ভোট, নো ভোট। নৌকা নাই, ভোট কেন্দ্রে যাব না। কিসের তোমার হার না, ভোট দিতেই তো যাব না। এই যে 18 তারিখের পর আওয়ামী লীগ দেবে মরণ কামড়, এটা কেন বলেছি এবং ঘটনাটা কি, এই বিষয়ে আলোচনা করব। তার আগে একটু আপনাদের কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কিছু বিষয় একটু পরিষ্কার করে দেই। আর যদি পুরো ভিডিওটা না শুনেন তাহলে আপনারা সকলে বলবেন যে মিস ইনফরমেশন আবারও। কারণ ইনফরমেশন থাকে, পুরো ভিডিওটা না শুনে 1 লাইন শুনেই আপনারা চলে যান এটার কনক্লুশনে যে সব বুঝে ফেলেছেন। গতকালকের যে ভিডিওটা করেছিলাম যে শেখ হাসিনার সাথে আপনার আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন আমেরিকার কূটনীতিক, সেটাতে আপনারা অনেকেই বলছেন মিস ইনফরমেশন। তবে যদি না বুঝেন, না জানেন, সেটা হচ্ছে অন্য কথা। আর যদি বুঝে থাকেন তাহলে বলো যে এটি মিস ইনফরমেশন না, আপনাদের বুঝতে হবে। আর সেই বুঝাটার জন্যই আজকের যে ঘটনাটা এখন বলছি সেটার সাথে এইটার 110% মিল। সেটা হচ্ছে, দেখেন আপনারা এই মুহূর্তে আমার মাথার পেছনে যে ব্যানারটা দেখছেন সেখানে লেখা আছে, দেখেন, জামাতের আমিরের সাথে যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং সেম বৈঠক অনুষ্ঠিত হয়েছে আবার তারেক জিয়ার সাথেও। এবং সেম অবস্থায় আবার ডাক্তার ইউনূসের সাথে তো গত মঙ্গলবারই বৈঠক হয়েছে, অনেক কিছুই বলেছে। তাই জামাতের যে ফেসবুক পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ শফিকুর রহমানের, তার ফেসবুক পেজ থেকেই নেওয়া একটা জিনিস দেখেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দল জেমিসন গিয়ারের সাথে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার, মানে আজকে দুপুরে। জামাতের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার, ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি বোল্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি এসবি এবং বাংলাদেশ জামাত ইসলামের যুক্তরাষ্ট্রের মুখপাত্র প্রফেসর ডাক্তার মোহাম্মদ নকিবুর রহমান। তো ডাক্তার মোহাম্মদ নকিবুর রহমানকে নেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে যে সম্ভবত, আমি 100% শিওর না, সম্ভবত হয়তো কারণ আমেরিকান ইংলিশ হয়তো আমাদের শফিকুর রহমান সাহেব খুব একটা ভালো বলতে পারেন না, বা হয়তো ভালো বুঝতে পারবেন না, হঠাৎ করে কোথায় কি বলে দেবে, এই জন্য আরেকজন ব্রিটিশ নিয়েছেন যিনি বাঙালি এবং ভাষা ইংলিশ ভাষা, বা এটা ভুল কিছু না, এটা কোনো অন্যায় করেননি এই জন্য। এখন ওনার সাথেও কথা বলেছেন, আবার তারেক জিয়ার সাথেও কথা বলেছেন। এবং আপনার এর আগে আমরা বলেছি যে মঙ্গলবারে আমাদের উপদেষ্টাদের সাথেও কথা বলেছেন, তার আগে শেখ হাসিনার সাথেও মার্কো রুবিও কথা বলেছেন। এখন আপনারা বলতে কেন কথা বলবে, কি কথা? হ্যাঁ ভাই, এবার আসেন। আপনারা সকলেই জানেন যে 12 তারিখে একটা নির্বাচনের আয়োজন করা হচ্ছে। এখন এই নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু টেনশনে আছে আমেরিকা। আবার এই নির্বাচন হয়ে গেলে এই গভর্নমেন্ট সাস্টেন্স করতে পারতেছে কিনা, এই গভর্নমেন্ট এই নির্বাচন ধরে রাখতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে। যার কারণে 3 দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের সাথে এই কথাগুলো। আওয়ামী লীগকে ওদের সবচেয়ে বড় ভয় যে নির্বাচন হয়ে যাওয়ার পরে এবার ক্ষমতায় বিএনপি আসুক আর জামাত আসুক, আওয়ামী লীগের ঠেলার সাথে বাঁচবে না, আওয়ামী লীগের ধোলাইয়ের কাছে দাঁড়াইতে পারবে না। সুতরাং গভর্নমেন্ট ঠিক থাকবে না, হরতাল, মিছিল, অবরোধ এগুলো দিতেই থাকবে আওয়ামী লীগ।
সুতরাং ওরা যেসব ব্যবসা বাণিজ্যের চুক্তি ইন্টিমের সাথে 17 মাসে যা যা নেওয়ার সত্য নিছে, কিন্তু এগুলো কি আসলে রাখতে পারবে কিনা? কারণ দেশের সরকার যদি স্টেবল না হয়, ওরা যে বিনিয়োগ করবে, ওদের বিনিয়োগ তো ক্ষতিগ্রস্ত হবে, তখন কি হবে? এইসব কারণে তারা এখন আলোচনায়। কিন্তু আলোচনায় এই যে জামাতের সাথে বা বিএনপির সাথে যতই আলোচনা হোক, আলোচনার মূল কেন্দ্রবিন্দু যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করার স্পেস ছেড়ে দিতে হবে, নির্বাচনে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন করা যাবে না। এটা হচ্ছে মূল। কারণ আমেরিকাও ভালো করে জানে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে আপনারা 6 মাসও ক্ষমতা ধরে রাখতে পারবেন না। তো ওরা যে এই যে বন্দর নিল, পোর্ট নিল, রাস্তা নিল, ঘাট নিল, জায়গা নিল, জমি নিল, সেন্ট মার্টিন নিল, এগুলা কই যাবে? আর শেখ হাসিনার দোষ কি ছিল? শেখ হাসিনার দোষ ছিল একটাই, সেটা হচ্ছে যে উনি সেন্ট মার্টিন দিতে রাজি হন নাই, উনি বন্দর দিতে রাজি হন নাই, উনি কিনছিলেন গরিবের জন্য চাউল, উনি দিছিলেন গরিবরে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, গর্ভবতী ভাতা, মহিলাদের জন্য ভাতা, এইসব ভাতা চালু করছে, মানে ভাত কাপড়ের ব্যবস্থা করছে, যেই কারণে এই সরকারের পতন ঘটাইছিল এই আমেরিকা। 2024-এর আগে কিন্তু আমেরিকা একবার ক করছিল, এটা আপনাদের নিশ্চয় সবাই খেয়াল আছে। ওই সময় কি ছিল জানেন? ওই সময় আওয়ামী লীগ সরকারকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ সরকার এই যে সাগরের ভেতরে যে 12টা জোন, যেখানে গ্যাস, তেল গ্যাস উত্তোলনের যে কাজ, মানে এখানে তেল গ্যাস কি পরিমাণ আছে, উত্তোলন পেলে উত্তোলন কারা করবে, এগুলো নিয়ে একটা আলোচনা ছিল। আমেরিকার খুব ইচ্ছা ছিল যেগুলো সবগুলোর কাজই তারা দায়িত্বে পাবে। আওয়ামী লীগ সরকারও ইলেকশন আছে, সুতরাং ওই সময় কিছুই বলে নাই। যেই না ইলেকশনটা শেষ হলো, আওয়ামী লীগ সরকার 3 মাসের ভেতরে আন্তর্জাতিক দরপত্র দিল। তার মানে আন্তর্জাতিকভাবে দরপত্র যে যারা আছে সকলে আসেন, আমি এক দেশ শুধুমাত্র আমেরিকারে দিব না। কারণ আওয়ামী লীগ সরকার ভালো করেই জানতো এইসব অঞ্চলে দিলেই সেন্ট মার্টিন হারাবে। আর এটাই আমেরিকান গভর্নমেন্টের উপরে লেগে গেছিল বিশাল আতঙ্ক, যে কিরে আন্তর্জাতিক দরপত্র দিলে অন্যান্য ইয়েরা যদি আসে, এই যে আপনার অন্যান্য দেশ যদি আসে, এই দরপত্র তো ওরা টিকবে না, তাহলে তো ওদের সবকিছু হবে না। কারণ ওরা যদি পুরো ব্লকটা যদি ওরা পায়, তাহলে ওইখানে ওদের বিভিন্ন জাহাজ, দরকার সাবমেরিন এনে রাখবো, দরকারে ওই যে 7 ফ্লিট এনে রেখে দিব, কারো কিছু করার নেই, আমরা তো তেল গ্যাস উত্তোলন করছি, দেখছি, খনন কাজ করছি। সুতরাং তখন আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু ফেলে দেওয়ার পরে এখন ওদের ভয় হচ্ছে যে এই মৌলবাদী সরকার আবার কি করে। যদি মৌলবাদী সরকার আসে মানে হচ্ছে যে এটা এখন প্রি প্ল্যান, যে এই মৌলবাদীদেরকে আনবে হচ্ছে যে ইন্ট্রিম। তার কারণটা, এবং ইন্ট্রিম যে ইলেকশন করতে চায় না, বা ইলেকশন যদিও বা কোনোভাবে হয়, তারা আবার এই মৌলবাদীদের যেটা গ্যাঞ্জাম লাগায় রাখবে, তার একটা মূল উপাদান দেখেন। গতকালকে কি করলো একজন উপদেষ্টা, তিনি আবার আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে নিয়ে বিমানের ডাইরেক্টর করাইলো। ভাই, একজন উপদেষ্টা মানে মন্ত্রী, ডিরেক্টর হয় আমরা শুনছি কখনো এমপি, বা এমপিও না এরকম লোকজন ডিরেক্টর হইতে পারে। একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, উনি কেন বিমানের ডিরেক্টর হবেন? আবার নির্বাচন কমিশনের সচিবকে কেন চেঞ্জ করে বিমানে দিতে হবে? নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে 1 মাস নেই নির্বাচন, তার আগে সচিব চেঞ্জ, তো নতুন সচিব এসে বুঝবো কি? আপনি যখন একটা নতুন বিয়ে করলো, ওই মাইয়ার চরিত্র বুঝতে, ওই মাইয়া কি চায় কি না চায় এটি বুঝতে যেমন সমস্যা হয়, মেয়েরাও সেম, যে একটা ছেলেরা হঠাৎ করে বিয়ে কইরা আপনারা যেমন বুঝেন না, বুঝতে পারেন না যে এর কি পছন্দ না পছন্দ, ওই না কি জানা, ছেলেরা বুঝে না মেয়েদের কি পছন্দ না পছন্দ। সেম কাহিনী হচ্ছে যে এই নির্বাচন কমিশনের সচিব হঠাৎ করে চেঞ্জ করে 1 মাসে, তো ওই বেটা এসে বুঝবে কি? ও তো কিছু বুঝবে না। আবার ওই সচিব, নির্বাচনের সাবেক সচিবকে নিয়ে গেছেন কোথায় আপনারা? বিমানে। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বাংলাদেশ বিমানের ডিরেক্টর করেছেন কেন ভাই? উনি তো মন্ত্রীর, উনি তো একজন ডিরেক্টর চেয়ে অতি উচ্চ পদে। তাহলে এইসবগুলো তো এগুলো সব করাচ্ছে যে আসলে যে 12 তারিখ ইলেকশন হবে তার একটা নমুনা। এবং 1/11 সময় আমাদের কাছে নজির আছে, 10 দিন আগে টোটাল নির্বাচনও বাতিল হয়েছে, উপদেষ্টা পরিষদও বাতিল হয়েছে। এখন আমেরিকা কেন তাইলে ফোন দিচ্ছে? আমেরিকা ফোন দিচ্ছে সকলকে, যে সবার সাথে কথা বলতেছে, ভাই দেখেন এর ভিতরে এখন আওয়ামী লীগ, ওই যে ব্যানারে দেখলেন যে 18 তারিখের পরে আসছে মরণ কামড়। ভাই এটা আমি বলতেছি না, মরণ কামড় আমি কোত্থেকে বলবো? আমি ক্ষুদ্র ছোট মানুষ, আমি তো আওয়ামী লীগের নেতা না, বা আওয়ামী লীগের কোনো নেতাও বলে নাই যে আপনার 18 তারিখের পরে বিশাল মরণ কামড় দিবে, আন্দোলন হবে। এটা বলছে কারা ভাই? গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলছে ভাই বিশাল আন্দোলন হবে। এখন বিশাল আন্দোলন হবে, তাইলে
12 তারিখের নির্বাচনের আগে হয়তো এই বিভিন্ন কেন্দ্র, ভোট কেন্দ্রগুলো জ্বালাও পোড়াও হইতে পারে। ভাই এটা আমি বলছি না, জ্বালাও পোড়াও হইতে পারে, মানে জ্বালাইয়া পোড়াইয়া দিতে পারে। এটাও কারা বলছে? গোয়েন্দা সংস্থা। তো এখানে তো আওয়ামী লীগ কি ভাই জ্বালাও পোড়াও করে? কখনো কখনো করে না, ঠিক না? 96 সালের ওই যে ইলেকশন মনে আছে তো, বিএনপি আওয়ামী লীগ করছিল, পাবলিক করছে ভাই। এখন পাবলিক যদি আন্দোলন করে, পাবলিক যদি জুতা পিটা করে এই ছাত্রদেরকে, পাবলিক যদি বিভিন্ন ভোট কেন্দ্র জ্বালাইয়া দেয়, পাবলিক যদি বিভিন্ন নেতাদের ধৈরা দিগম্বর করে ধোলাই করে, এটা আমার কি করার আছে ভাই? আওয়ামী লীগের কি করার আছে? সুতরাং এই যে মরণ কামড় ওরা বলতেছে যে আওয়ামী লীগ মরণ কামড় দিবে। এখন আওয়ামী লীগ দিবে নাকি জনসাধারণ? আসলে জনসাধারণ বলতে ওরা ভয় পায়, কারণ জনসাধারণের 90% এখন আওয়ামী লীগ। যেই বেটা এর আগে আওয়ামী লীগ করতো না, সেও কয় এখন আওয়ামী লীগ ভালো। যেসব মহিলাগুলো আগে বলতো না, আগে বলতো যে আওয়ামী লীগ খারাপ, তারাও এখন কয় যে আওয়ামী লীগ ভালো। মহিলাদের এখন সমস্যা হয়েছে না? এই যে হাইকোর্ট রায় দিয়ে দিল ভাই, দুই বিয়া, মানে প্রথম বউয়ের অনুমতি লাগবে না দ্বিতীয় বিয়া করতে, আবার তৃতীয় বিয়া করলে দ্বিতীয়টা তো প্রথম হয়ে যায়, সেটারও অনুমতি লাগবে না। তো মহিলারা এখন চিন্তা করতে, হায় আগে পাইতাম না, আগে যাও একটা ভাতার পাইতাম, এখন তো দেখি লাঙ্গের আশা করে ভাতারও গায়েব। মহিলারও এখন বিরোধী। আবার যদি সরিয়া আইন হয়, বেত্রাঘাত পাছার উপরে যদি চলে দৌড়া, তাহলে তো আবার সমস্যা না? এই সব কিছু মিলে পাবলিক খেপারে, পাবলিক খেপায়, পাবলিক আসলে মূলত হচ্ছে যে পাবলিক, এরা বুঝতেছে পাবলিক হয়তো 18 তারিখের পরে বিভিন্ন জায়গায় নেমে যাবে। ওই যে যেমন জুলাই আগস্টে যেরকম পাবলিক নাকি বিভিন্ন জায়গায় জ্বালাই দিয়েছিল, উল্টাই দিয়েছিল, সেরকম হয়তো পাবলিক আবার জ্বালাই দিতে পারে, উল্টাই দিতে পারে, ঝুলাই দিতে পারে। এই কারণে এখন বলতেছে যে আওয়ামী লীগ করবে। কারো তো নাম দিতে হবে, এটা তো যদি বলে যে পাবলিক, তার একটা শরমের বিষয় না ভাই? তো সেটা আমি বলছি না, বিদ্যান হওয়ারও প্রয়োজন নেই। তো এখন ইউনূস সাহেব আসলে যে সিনেমাটা চালাচ্ছেন গত 18 মাস ধরে, এটা প্রথম দিকে মানুষ বোঝেনি, হয়তো কিছু মানুষ বোঝেনি, সেটা হতে পারে, কিন্তু সারা জীবন ধরে তো মানুষ বোকা থাকবে না। এখন সবাই সবকিছু বুঝছে, শুধু বিএনপি কিছু বুঝতে পারছে না। মানে পার্থক্যটা হচ্ছে এই, আজকের পরিস্থিতিতে বিএনপি এবং বাম দলরা পুরোপুরি এখনো বুঝে উঠতে পারেনি, বিএনপি বুঝতেই পারছে না, কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে যে বাণিজ্য কি হচ্ছে বলেন, আমাদের অর্থনীতির অবস্থা কি, আমাদের ব্যাংকের অবস্থা কি, আমাদের মুদ্রাস্ফীতির অবস্থা কি, আমাদের সমস্ত কিছু তো মানে যেখানে পৌঁছে গেছে, এটা তো ধরেন আপনি আমি যদি আজকে টক শোতে মানে নাও বলি, তবুও মানুষের কাছে হিসেবটা আছে, কতগুলো গার্মেন্টস বন্ধ হয়েছে, কতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, তারপরে আমদানি রপ্তানির পরিস্থিতিটা কি, এলসি খুলতে পারছে না, কি হচ্ছে, এগুলো সব তো মানুষ বোঝে। আমেরিকা থেকে বাংলাদেশি যারা আছে তাদের কি পরিস্থিতি, ইউনূস সাহেব আমেরিকার এত বড় ব্যক্তি, এত বন্ধু, উনি একটা বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছেন না কেন? আমেরিকায় যে বাংলাদেশিরা, তো আমেরিকায় বাংলাদেশি অভিবাসী যারা, তাদের তো সমস্যা হচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কথা বলছেন না কেন? আলী রিয়াজ ওখানে কথা বলছেন না কেন? ট্রাম্প প্রশাসন স্বৈরাচার, বাঙালির উপরে নির্যাতন করছে, তো এটা নিয়ে কথা বলে না কেন? এখান থেকে একটা বার্তা তো দিতে পারে, কেন দিচ্ছে না? হাসনাতরা কেন বলছে না ঢাকা না আমেরিকা, বলে না কেন? কারণ ওখানে জোর চলবে না। তো ওখানেও তো বাঙালি আছে, ওখানেও মুসলমান আছে, তো ওই বাঙালি ওই মুসলমানের জন্য কলিজা কাঁপছে না। তো এখন বিষয়টা হচ্ছে পুরোটাই তো কুরাজনীতি, রাজনীতিও না। রাজনীতি তো ভালো জিনিস, এটা একটা কুরাজনীতি হচ্ছে। কিন্তু এবার মিয়ানমার সীমান্তে যে মেয়েটা মাথায় গুলি খেলো, দেশ কি চুপচাপ? এটা যদি ভারত সীমান্তে ঘটতো? সেটাই তো। তারপরে একজন বৃদ্ধ না বয়স, একটা বেশ বয়স্ক একটা লোকের পা উড়ে গেল মাইনে। এই মেয়েটার লাশ নিয়ে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় কিছু টুকটাক কথাবার্তা হলো, মানে ও এর বাইরে রাষ্ট্র, আমাদের প্রেস সচিব সাহেব যিনি সবকিছুতে কথা বলেন, স্বরাষ্ট্র সচিব, আমাদের মিস্টার ওয়াকারুজ্জামান সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস, এই বিজ্ঞ ব্যক্তিরা কিন্তু কোথাও কোনো কথা বলেননি। তাদের যে আরো যে বাংলাদেশে যে আরো মানবিক লোকজন আছে, মানবাধিকার সংস্থা, কেউ কিচ্ছু বলছে না। কিন্তু এটা যদি ভারত সীমান্তে হতো, এখনো কিন্তু ফেলানি করছে।
এখনো ফেলানি গল্পটা চলছে, কিন্তু ভারত ওই যে মিয়ানমার সীমান্তের বিষয়ে তাদের কোনো কথা নাই। পূর্ণিমা শীলের দর্শক আজকে বুক দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই না? কোনো সমস্যা নেই। আজকে জঙ্গিরা কিন্তু জেলে নাই, আজকে কারো কোনো মাথা ব্যথা নাই। আজকে যে সমস্ত আসামিদেরকে বঙ্গবন্ধু কন্যা জেলে নিয়েছিলেন তারা বাইরে, সেসব নিয়ে মানবাধিকার কর্মীরা কেউ কিছু বলছে না। আজকে বুদ্ধিজীবীরা কিছু বলছে না। কেন বলছে না? এই কারণে এই জঙ্গিরা কি, এই জঙ্গিদের অনেকেরই তো যাতে ফাঁসি হয়, যাতে বিচার হয়, তখন তো ঠিকই প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়েছিল। আবরার ফাহাদের খুনিদেরকে তো বঙ্গবন্ধু কন্যা জেলে দিয়েছিলেন, তাদেরকে বের করে এনেছে কে? তো এই যে এই সমস্ত লোকজন জেল থেকে বেরিয়ে গেছে, এটা নিয়ে তেমন কেউ কোনো কথা বলছে না। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেক বড় নোবেলের শান্তি, কি যেন শান্তিতে নোবেল পেয়েছেন। হানা ভোট, এটাই হচ্ছে দেশের সবচেয়ে পুরো দেশে একমাত্র টার্গেট হচ্ছে হানা ভোট, মানে নির্বাচনও নয়, হানা ভোট। আমি তো বলি যে এটা হচ্ছে টিজার দেখানো হচ্ছে একটা, সিনেমা আরেকটা, প্রেক্ষাগৃহ থেকে যখন মানুষ সিনেমা দেখে বেরোবে তখন আরেকটা। ওই একটা প্রবাদ আছে, দেখায় মুরগি খাওয়ায় ডাল, এটা আছে না একটা প্রবাদ, তো এরকম আর কি। দেখেন নির্বাচনের কথা বলছে, সেই সাংবিধানিক ভাবে নির্বাচনের কথা বলে সংবিধানকে ধ্বংস করার পায়তারা, আর কিছু না। গণভোটটা যে দিচ্ছে, গণভোটের টার্গেট কি, এবং বলেও দিচ্ছে হ্যাঁ ভোট দিতে হবে। তো প্রধান উপদেষ্টা কি বলতে পারেন এ কথা? পারেন না। উনি কেন বলছেন? কারণ আলী রিয়াজ উনার জন্য কিছু নতুন বন্দোবস্ত করেছে সেই জুলাই সনদে। জুলাই সনদটা উনি বাস্তবায়ন করতে পারলে উনি অনেক ক্ষমতাধর একজন ব্যক্তিতে পরিণত হবে। উনি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফর্ম করবেন, মানে বাংলাদেশের যত বাহিনী আছে সেটার প্রধান তিনি থাকবেন, উনার হাতে সর্বময় ক্ষমতা থাকবে, জনগণের হাতে আর কোনো ক্ষমতা থাকবে না। ৭২-এর সংবিধান উনি রিসেট বাটন দিতে পারবেন মনের মাধুরী মিশিয়ে। কাজে উনার যে ক্ষমতাটা হবে মহা শক্তিশালী, জামায়াত সেখানে হাসি খুশি ভাবে তার সাথে সংসার করবে। আর বিএনপি প্রধানমন্ত্রীর যে চেয়ারের কল্পনা করে করে ঘি ঢালছে, সেই প্রধানমন্ত্রীর চেয়ারটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বিএনপি এখন কেন বুঝতে পারছে না আমি জানি না। আম জনতা কিন্তু বুঝে গেছে, কিন্তু ওনারা বুঝতে পারছেন না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি কোনো কারণে বুঝতে পারেন গণভোট হবে না, আপনি নিশ্চিত থাকেন নির্বাচনের মধ্যেই যাবেন না। উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে লম্বা সময়ের জন্য আবারও কিছুটা ওনার ওই চালকের আসনেই থাকবেন, তারপরে আবার একটা নতুন চক্রান্ত শুরু করবেন। সচিব আজকে যেটা বলেছেন যে যাদের মেধার ঘাটতি আছে তারাই কিন্তু হা ভোটের বিপক্ষে বলছে। হ্যাঁ হ্যাঁ, মেধার ঘাটতি আছে তো ধরেন আওয়ামী লীগের মেধার ঘাটতি আছে। দেখেন বাংলাদেশের ভোটার হচ্ছে 12 কোটির বেশি, তার মধ্যে 6 কোটির চেয়ে একটু বেশি হচ্ছে নারী ভোটার, আর 5 কোটি ভোটার হচ্ছে একদম ফার্স্ট টাইম, মানে 18 থেকে 35-এর মতো, 35-40-এর মতো হচ্ছে 5 কোটি। তো এই হচ্ছে 6 কোটি 11, মানে তার মানে আপনি দেখেন মানে ভোটের যে অবস্থা, তো সেখানে মেধা শূন্য কারা, কত পার্সেন্ট মেধাহীন। তো ধরে নিচ্ছি 50% যদি আওয়ামী লীগের ভোট আমরা হিসেব করি, তাহলে 50% লোক মেধাহীন, আর মেধা আছে তাহলে বাকি 50%। তো বাকি 50% এর মেধা আছে, ওনারা নিশ্চিত। তো সচিব এবং তিনি হচ্ছেন মেধাবীদের আইকন মডেল। না উনি ঠিক আছে, উনি এরকম বলতে পারেন। উনি বললে আমরা এটা কিছু মনে করি না, কারণ উনি ওনাকে এটা বলার জন্য ওনাকে রাখা হয়েছে, এটাই ওনার কাজ। উনি এরকম কিছু একটা কথা বলে মাঠ গরম রাখবেন, মেধাহীনদের বাংলাদেশ। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিদেশি কি প্রকাশ্য বলেছিলেন যে বাংলাদেশের মানুষকে টাকা দিলেই ভোট চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আন্তর্জাতিকভাবে দেশের প্রধান ব্যক্তি বলেছে এদেশের জনগণ কেমন, এবং আজকে ওনার প্রেস সচিব বলছে এদেশের মানুষ মেধাহীন হবে যদি ইউনূস সাহেবের তরিকায় ভোট না দেয়।
তো বাংলাদেশের জনগণের জন্য যে যে পুরস্কারটি হলো সম্মানের পুরস্কার, এটা জনগণ এখন বিচার করবে। প্রথমত হ্যাঁ ভোট দিলে জনগণের কাছ থেকে যেটুকু ক্ষমতা সংবিধান দিয়েছে, সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ, সেটি তো চলে যাবে। এখন জনগণের জন্য কিন্তু দিন আর রাত স্পষ্ট হয়ে গেছে। এটা তো আর আওয়ামী লীগের লড়াই রাখিনি। এটা আমি মনে করি যে এখন সবচেয়ে ভালো জায়গায় আছে আমরা আওয়ামী লীগের লোকজন। কিরকম? আওয়ামী লীগকে হটিয়েছে কেন? বাংলাদেশকে স্বাধীনতা বিরোধীদের কাছে দেওয়ার জন্য। তারা বাংলাদেশকে নাকি আওয়ামী লীগের হাত থেকে রক্ষা করে বঙ্গবন্ধু কন্যার হাত থেকে ভালো করবে। তা 18 মাসে নিয়ে গিয়ে তারা কি করেছে এটা জনগণ দেখেছে, এবং আজকে তারা যা করছে সেটাও জনগণ দেখছে। তো 50% মানুষকে ভোটের অধিকার না দিয়ে যারা হ্যাঁ ভোট দিতে বাধ্য করা হচ্ছে, অর্থাৎ জনগণের যেটুকু ক্ষমতা আছে সেটিকেও কেড়ে নিচ্ছে এবং সংবিধানকে ব্যবহার করে সংবিধানকে ধ্বংস করছে। এর চেয়ে বড় অপরাধ তো আর হতে পারে না, ক্রিমিনাল। তো জনগণ এখন এটা বুঝে, আমি বিশ্বাস করি জনগণ এটার জবাব দিবে, এবং মহা জবাব দিবে জনগণ। এটা শুনতে যতই বাড়াবাড়ি মনে হোক আমার কথা, কিন্তু আপনি দেখবেন যে জোটটা ভেঙে গেল, হলো না ইসলামপন্থীদের। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? আমি বিষয়টাকে মনে করি যে এরকম ঘটনা, আমি খুব বিস্মিত না, আমি খুব একটা বিস্মিত না, এরকম আরো অনেক কিছু ঘটবে। মূল মনোযোগ কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ, ভোটের চাইতে ইঞ্জিনিয়ারিং নিয়ে তাদের মূল মনোযোগটা। তারা তো ইঞ্জিনিয়ারিং এর অনেক প্রকল্প মাঠে নামিয়েছে। তারা ভোট কেন্দ্র তাদের নিজস্ব সিলেকশনে হচ্ছে, ভোট কেন্দ্রে কারা কাজ করবে সেটার একটা ভালো নকশা তারা করেছে, এবং সেই নকশাগুলোর ছোট ছোট ইমপ্লিমেন্ট কিন্তু তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খুব ছোট ছোট আকারে ইঙ্গিত পাওয়া যায় তাদের ইঞ্জিনিয়ারিংটা। তো একটা জিনিস বাড়ি ভাই, এটা তো বলতেই হয়, এত বছর ধরে ধৈর্য ধরে যারা নীল নকশা করেছে, 1971 সালের 16 ডিসেম্বর থেকে তাদের নীল নকশা শুরু, এবং তারা বারবার যতবার আঘাত এনেছে আমরা কিন্তু প্রচুর সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 75-এ বঙ্গবন্ধুকে হারিয়েছি, 4 নেতাকে হারিয়েছি আমরা, এবং পরবর্তী সময় যতবার তারা আঘাত করেছে আমরা কিন্তু বিপন্ন হয়েছি, বিপর্যস্ত হয়েছি। তো জামাত ইসলামী বা পাকিস্তানের যে পরিকল্পনা, সেটা এত সহজ না। তারা বাংলাদেশকে একেবারে ধ্বংসের শেষ সীমায় নিয়ে যাবেই। তো সেটার জন্য ধরেন এই যে ইলেকশন, সেটার জন্য যা করার, টাকা ছড়ানো থেকে শুরু করে কোনো কিছুই তারা বাদ রাখবে না। তাদের ছোট ছোট অনুচররা এখনো আওয়ামী লীগের ভেতর আছে, যেভাবে তারা আগেও হেলমেটের ভেতরে ছিল, এখনো তাদের অনেক অনুচর আমাদের মধ্যে আছে, এখনো আছে, লুকিয়ে আছে, আওয়ামী লীগ সেজে আছে। তো ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল তো তারা, কিন্তু এই রাজনৈতিক দলের একটা অভিশপ্ত জীবন কি দেখেন, তারা পাকিস্তানেও কিন্তু ঠাঁই পায়নি। তারা পাকিস্তানের আইএসআই এর ব্যবহৃত কতগুলো জঙ্গি হিসেবে জামাত ইসলামী, রাজাকার আল বদর আল শামস, আপনি বলেন এই রাজাকার আল বদর আল শামসরা পাকিস্তানে বা পৃথিবীর কোন দেশে কি সম্মানিত কোথাও আছে? নাই। পাকিস্তানে কি তাদেরকে কোনোদিন কোনো সম্মান দিয়েছে? দেয়নি, কিন্তু ব্যবহার করছে। আর এই বোকারা ব্যবহৃত হচ্ছে নিজের দেশের বিরুদ্ধে। এই জামাতে ইসলামী, এই সমস্ত মানুষজন বাংলাদেশেরই না, এরা সব বিদেশি জঙ্গি যারা বাংলাদেশের না। এখন তাদেরকে আমরা আসলে হ্যাঁ ভোট প্রয়োগ করতে দিব কিনা, নির্বাচন করে আমাদের সংবিধান বাতিল করতে দিব কিনা, এ দায়িত্ব এখন ইন্ডিভিজুয়াল। এটা এখন আমি মনে করি না যে শুধুমাত্র আওয়ামী লীগের একজন কর্মীর দায়িত্ব। এই দায়িত্ব যেমন রোকেয়া প্রাচীর, এই দায়িত্ব কিন্তু আজমেরী হক বাঁধনেরও। বাঁধন যদি এটা বুঝতে না পারে, আমি বাঁধনের নামটা ব্যবহার করলাম প্রতীকী অর্থে, একদম একজন অভিনেত্রী বাঁধনকে কেন্দ্র করে না, ওদের মতো যারা একজন বিশ্ববিদ্যালয়ের সে যে লুৎফা এবং যে রেহনুমা ম্যাডাম যারা অনেক বড় বড় কথা বলেন, উনারও কিন্তু দায়িত্ব। উনি আজকে বুঝতে পারছেন না যে হ্যাঁ ভোটটা যখন কার্যকর হবে, যখন জামাতে ইসলামী ক্ষমতার শীর্ষে থাকবে,
যখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের রাষ্ট্রপতি হবে, তখন রেহানুমা ম্যাডাম বা এই যে ইনারা বা বাঁধনরা বা এই যে সরোয়ার ফারুকীরা কি মনে করছে বিরাট কোনো অর্জন হবে? কোনোভাবেই না। অস্ট্রেলিয়ার বাড়ি কিনলে কি সে বেঁচে যাবে? আমেরিকায় বাড়ি কিনলে কি কেউ বেঁচে যাবে? ইউরোপ আমেরিকায় গিয়ে বাড়ি কিনে থাকলো, তাতে কি হবে? তার তার জেনারেশন, তাদের কাছে জবাব দিতে হবে না ইতিহাসে। এই দায় কিন্তু সবার। কেন বঙ্গবন্ধু কন্যা একা এত দায় নেবে? আমি তো মনে করি আওয়ামী লীগের লোকজনের এখন চুপ করে দেখা উচিত। এটা যে যেভাবেই নেক না কেন, রাগ করলে করুক। আজকে বাংলাদেশ যদি এদের কাছে চলে যায়, জঙ্গিদের কাছে চলে যায়, বাংলাদেশ সিরিয়া হবে। যখন বাংলাদেশ সিরিয়া হবে, তালেবানি রাষ্ট্র হবে, একটা পলিটিক্যাল ইসলামিক জঙ্গি রাষ্ট্র হবে, তখন কি একা আমার ক্ষতি হবে? এটা কি আওয়ামী লীগের ক্ষতি হবে একা? এটা কি সকল সাংস্কৃতিক ব্যক্তিদের হবে না? সকল রাইটারদের হবে না? সকল বুদ্ধিজীবীর হবে না? আপামর জনসাধারণের হবে না? তাহলে কেন সমস্ত দায়ভার আওয়ামী লীগের হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি রিকনসিলিয়েশন, উনার তো শব্দের বাহার। উনি কি বুঝতে পারছেন উনি কি বলছে? আওয়ামী লীগকে উনি চিন্তা করবেন। উনি কে চিন্তা করার? আজকে আওয়ামী লীগ যদি ধরেন আওয়ামী লীগ চুপ করে থাকলো, আমরা চুপ করে থাকলাম, নির্বাচন করতে দিবে না, আমাদেরকে কিচ্ছু দিবে না, আমরা তো মার খেয়ে শরীর শক্ত হয়ে গেছে, আমরা চুপ করে থাকলাম 50%, বাকি 50% কি সাধারণ মানুষ নাই? সাধারণ শিক্ষার্থী নাই? সাধারণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাই? আছে তো। তাহলে তারাও কি এই অভিশাপটা ভোগ করবে না? কাজে সবাইকে এটা বুঝতে হবে। এই যে ক্যান্সারটা, এটা তো শুধুমাত্র আওয়ামী লীগের শরীরে না, বাংলাদেশের শরীরে ক্যান্সার লেগে গেছে। এখন সবাই মিলে যদি আমেরিকার দুজন লোক এসে কথা বললো আর ডক্টর মোহাম্মদ এই কথা বললেন, আমেরিকান কোন চাপ এসেছে মনে হচ্ছে? আন্তর্জাতিকভাবে তো চাপ আছেই। ইনক্লুসিভ নির্বাচন যদি না হয়, দেশের 50%-এর বেশি মানুষ যদি একটা নির্বাচনে অংশগ্রহণ না করে এবং একদম নিরঙ্কুশ ভাবে যদি একটা পলিটিক্যাল ইসলামিক জঙ্গি উগ্র মৌলবাদের রাষ্ট্রে পরিণত হয় এবং সেটাতে মদতদাতা যদি আমেরিকা হয়, তাহলে তো ইজ্জত থাকে না। তো কাজেই ইউনূসের উপরে তো চাপ আসতেই হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বুদ্ধিমান হয়ে থাকে, তাহলে তো উনারও বোঝা উচিত উনি টিকতে পারবে না। এই অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে বাইরে রেখে উনি নিজেও টিকতে পারবে না, উনি কিছুই হইতে পারবে না। এখন তো তার একটা অন্তর্বর্তী সরকারের একটা চেয়ার আছে, রাষ্ট্রপতির চেয়ার কি এত সোজা? ওখানে বসতে হলে তো ওনার তাকত লাগবে, আর এই তাকতটা হচ্ছে সংবিধান। এই জুলাই সনদ জঙ্গি সনদ দিয়ে হবে না। এটা কি ওনারা বোঝে না? বোঝে বলেই আওয়ামী লীগকে এত ভয় পায়। আর আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী হিসাবে একক দায়িত্ব নিয়ে কথা বলছি, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি যে ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কতদূর লাফাতে পারে দেখি। উনার এই 85 বছর বয়সে উনি কতদূর লাফায় দেখি আমরা। আর আমাদের জনগণের কতটুকু নার্ভের টেস্ট করবে সেটাও দেখি। 18 মাস তো, 18 দিন না। এখনো যদি ঘুম না ভাঙে কারো, এখনো যদি মতিউর রহমান চৌধুরী এবং মাহফুজ আলমরা যদি এখনো তোয়াজ করে, বুঝতে না পারে, যেখানে দেবপ্রিয় সাহেব বলছেন, দেবপ্রিয় ভট্টাচার্য তো বলেছেন যে সরকার তো একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে জিম্মি। তো দেবপ্রিয় তো তাদের ঘরের মানুষ, শ্বেতপত্র করে দিয়েছে, শ্বেতপত্রে কিছু প্রমাণ করতে পারেননি। তাহলে আমাদের বড় বড় মানে সুপারস্টার গণমাধ্যম ব্যক্তিরা কেন কথা বলে না? আমাদের শিল্প সাহিত্যের বুদ্ধিজীবীরা কেন কথা বলে না? এই সকল ব্যক্তিরা কি আওয়ামী লীগ আমলে সুযোগ সুবিধা নেয়নি? সুযোগ সুবিধা নেয়নি ধরে নিলাম, কিন্তু রাষ্ট্র তো তাদের কোনো বিরোধিতাও করেনি। তাহলে তারা জনগণের জন্য অন্তত একটু কাজ করুক। আওয়ামী লীগের পক্ষে কিছু বলার প্রয়োজন নেই। আমি অনুরোধ করব জনগণের পক্ষে কথা বলুক। আর 72-এর সংবিধানকে আওয়ামী লীগের একার? এটা তো বাংলাদেশের। তাহলে বাংলাদেশের বিপক্ষে চলে যাচ্ছে, তাও কি মতিউর রহমান চৌধুরীদের ঘুম ভাঙবে না?
ওনারা ঝেড়ে কাশতে পারে না কেন? আওয়ামী লীগের হাতে ক্ষমতায় চলে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে। ভাই আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই, এটা অবধারিত। নেক্সট আওয়ামী লীগই ক্ষমতায় আসবে। বঙ্গবন্ধু কন্যা বীরের মতো বাংলাদেশে ফিরবে, এবং আমরাও যদি বেঁচে থাকি আমরাও বাংলাদেশে ওই পতাকা উড়াবো এবং আমরা জয় বাংলা স্লোগান দিতে পারবো। কারণ অন্ধকার কতক্ষণ থাকে একটা পৃথিবীতে। আপনি বড় আঘাত দিয়ে কথা বললেন। মতিউর রহমান চৌধুরীরা নিশ্চিত হয়েছে বিএনপি ক্ষমতায় আসবে এবং তার কাছে বেশি বেশি যাচ্ছে, তা আপনি মনে কষ্ট দিয়ে বললেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় কিভাবে আসবে? ক্ষমতায় কোন চেয়ারে আসবে? ক্ষমতায় আসতেছে ইউনূস, ক্ষমতায় আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সাথে জামাত ইসলামী সহ পাকিস্তানের পছন্দের লোকজন। আমাদের তো, আমরা যখন 15-16 বছরে আমরা তো টার্কিকে কিছু বলতে যাইনি, পাকিস্তানকে কিছু বলতে যাইনি, আমরা ডিপ স্টেটকে কিছু বলতে যাইনি, তো আমরা তো কাউকে কিছু বলতে যাইনি। সবাই মিলে, সবাই তো বাংলাদেশে ছিল। তারা কি বাংলাদেশে ছিল না? ছিল তো সবাই। এই মানুষগুলোই তো বাংলাদেশে ছিল, বড় বড় প্রতিষ্ঠান করেছে। তো এই যে বড় বড় প্রতিষ্ঠান করেছে, তাদেরকে কি আওয়ামী লীগের লোকজন আটকেছে? আর আজকে আমি যে একজন শিল্পী, এত বছর বাংলাদেশকে দিলাম, মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে আন্তর্জাতিক পুরস্কার, এবং পৃথিবীর চলচ্চিত্রের সবচেয়ে বড় বড় সম্মানিত যে মঞ্চ, সেখানে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি। মানে প্রথম আমি গিয়েছি, তারপরে অন্যদের পদযাত্রা হয়েছে। মানে এরকম অনেক ইতিহাস আছে চলচ্চিত্রে, যেটা শুরুতে আমি ছিলাম। এটা আমার সৌভাগ্য। কিন্তু আজকে কিন্তু আমি শিল্পীর সম্মান কই? আজকে তো আমি আওয়ামী লীগের দোষর। কেন? তখন কি বিএনপির দোষর ছিল না? অন্য কেউ ছিল না? কিন্তু এই যে ভেদাভেদটা হয়েছে, এই সময় কি আমি তো প্রথম আলোর পুরস্কার পাওয়া একজন শিল্পী, মেরিল প্রথম আলোর একদম মানে মানে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পাওয়া একজন শিল্পী। কই প্রথম আলো তো কোনো প্রতিবাদ দেয়নি যে রোকেয়া প্রাচীর উপর হামলা হলো কেন? কেন রোকেয়া প্রাচীদের উপর মামলা দিচ্ছে? আমরা কি খুনি? তো এই যে আমাদেরকেও তো শিল্পী হিসাবে প্রথম আলো তো আমাদের হাত ছেড়ে দিয়েছে। ডেইলি স্টার যখন আমাদের কভার স্টোরি করেছে, তো তখন কি ডেইলি স্টার করেছে, কিন্তু এখন ডেইলি স্টার আমাদের চিনে না। এখন আমি আওয়ামী লীগের হয়ে গেছে, এখন আর আমি ডেইলি স্টারের শিল্পী না। অথচ আমি কিন্তু ডেইলি স্টারের জুরি বোর্ডে ছিলাম তো, চলচ্চিত্র শিল্পী, কারণ তখন রোকেয়া প্রাচী একজন চলচ্চিত্রের কেউ। কিন্তু এখন রোকেয়া প্রাচী শুধুই আওয়ামী লীগের। এই যে মানে বৈষম্য কারা তৈরি করলো 5 আগস্ট পর? এটা কি বৈষম্য নয়? আমি যদি প্রথম আলোর শিল্পী হয়ে থাকি, পুরস্কার পাওয়া শিল্পী, প্রথম আলোর জুরি বোর্ডের মেম্বার হতে পারি, ডেইলি স্টারের জুরি বোর্ডের মেম্বার হতে পারি, চরকির জুরি বোর্ডের মেম্বার হতে পারি, বাংলাদেশের অস্কার কমিটির মেম্বার হতে পারি, তাহলে তো আমি শিল্পী না? তা আমাদের উপর যখন হামলা মামলা হচ্ছে, তখন তারা আমাদের পাশে তো দাঁড়ায়নি। আমি সবার কথা বাদ দিচ্ছি, অনেক শিল্পী, কবি, সাহিত্যিকদের পাশে তো দাঁড়ায়নি। কেন? কিন্তু ওনারা যখন বিপন্ন হচ্ছে, তখনও কিন্তু ওনারা কি বলছে? সরকারকে বিব্রত করার জন্য কেউ করেছে। মানে ওখানেও পলিটিক্স করছে। তাতে কি, কার লাভ, কার ক্ষতি? এতে কি আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে? আওয়ামী লীগ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হতো তখন, বঙ্গবন্ধু কন্যা তখন ক্ষতিগ্রস্ত হতো যদি এমন হতো ভারত বাংলাদেশের যত চুক্তি বঙ্গবন্ধু কন্যা করেছেন, বা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সাথে যত চুক্তি করেছেন, সেগুলো দিয়ে তারা ভুল বা মিথ্যা বা দেশ বেঁচে যাওয়া প্রমাণ করতে পারত। এত দুর্নীতির কথা বলে, এই 18 মাসের দুর্নীতির হিসাবই আপনি করেন না, মানুষ বুঝে যাবে। যে পরিমাণ উন্নয়ন হয়েছে, উন্নয়ন আর দুর্নীতি পাশাপাশি রাখলে তো সমন্বয় হচ্ছে না। তো মিথ্যা বলারও তো একটা লিমিট থাকে। সমন্বয়ের জন্য খুবই সন্দেহজনক একটা নিয়োগ সম্প্রতি হয়েছে। বিমানের পরিচালনা পরিষদের মেম্বার হয়েছেন 3 জন উপদেষ্টা। কারণ হচ্ছে ওই যে বোয়িং কেনা হবে, ওই কমিশন তারা চান। হ্যাঁ, এখন ওনারা ভাবছে যে এই যে এটা কিন্তু আমরা বুঝি না, এরকম ভাবছে ওনারা, যে ঠিক আছে ওনাদের গণমাধ্যম তো বন্ধ, এগুলো কি আর মানে আমরা কি বুঝবো নাকি? কিন্তু এগুলো কেন বুঝবে না মানুষ? ওইটাই তো বললাম, মানুষ বেশি দিন বোকা থাকে না। আর হয় কি জানেন, বঞ্চিত মানুষ কিন্তু খুব দ্রুত চালাক হয়। বঞ্চিত মানুষ, অবহেলিত মানুষ, নির্যাতিত মানুষ খুব দ্রুত চোখ কান খুলে যায়।
তো বাংলাদেশের একটা সিএনজি ড্রাইভার, তিনি তার কতটুকু লেখাপড়া, কিন্তু সে যেভাবে বলছে, একজন মানে একজন খালা বা একজন রাস্তাঘাটের একজন অসহায় নাগরিক যেভাবে কথা বলছে, তাদেরকে তো কেউ স্ক্রিপ্ট করে দেয়নি। ওই জুলাইতে যে কয়েকজন স্বতঃস্ফূর্ত জনগণ কথা বলেছে, সেটা যেমন কিছু কিছু সত্য ছিল, কিছু কিছু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ওই মিথ্যা প্রচারণা দেখে কিন্তু ভেবেছিল সত্যি আবু সাইদকে অন্যায়ভাবে মারা হয়েছে, মুগ্ধ পানি নিয়ে আসছে, মুগ্ধকে মারা, এই যে স্ক্রিপ্টিং, এটা তো বোঝেনি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি লোডশেডিং করে গণহত্যা, গণরেপ হচ্ছে, এরকম প্রচারণাও তো হয়েছে। তো মানুষ তো মনে করেছিল এটা সত্যি। পরবর্তীতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুই হয়নি। তো তার মানে কি মানুষ এখন বুঝে যাচ্ছে না? তো সেজন্যই বললাম যে আমাদের বাংলাদেশে যাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করেছি, নির্ভর করেছি যে এই মানুষগুলো কথা বলবে, এই মানুষগুলো সত্য প্রকাশ করবে। বাংলাদেশে সবচাইতে যেটা দুর্যোগ হয়েছে এই মুহূর্তে, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসরা তাদের প্রত্যেককে নিয়ে, যাদের যেসব ক্রিমিনালদেরকে নিয়ে জোটটা বেঁধেছে, তারা রাষ্ট্রদ্রোহী, তারা জোট বাঁধবে, নীল নকশা করেছে, করবে। আমি আর তাদের কাছ থেকে ভালো কিছু আশা করি না। কিন্তু যে মানুষগুলো সারা জীবন শিক্ষক হয়ে থেকেছে, যে মানুষগুলো সুশীল সমাজের প্রধান হয়েছেন, যিনি অমুক ফেডারেশন তমুক ফেডারেশনের সভাপতি হয়েছেন, অমুক নাট্যদল, অমুক সিনেমা দল, অমুক কিছুর প্রধান হয়েছেন, বড় ভাই সেজেছেন, বা প্রথম আলো, ভালোর সঙ্গে থাকে, যা কিছু ভালো, বদলে যান, কি কি সব স্লোগান, ডেইলি স্টার, এইসব কিছু কেন? তার সেই মানুষগুলো কি একটু সত্য বলতে পারে না জনগণের জন্য? তো কাজেই এই জায়গাটায় আশাহত হয়েছি। কিন্তু আমি তাদেরকে আশাহত করে বলছি, ঘিতে কাজ হবে না, এইভাবে দিন যাবে না, এই দিন না, আরো দিন আছে। তো সেই দিন কিন্তু বঙ্গবন্ধু কন্যার কাছে তাদের আসতে হবে, হাত কাচুমাচু করতে হবে আবার। তো কাজে সব ঘি শেষ করবেন না আপনারা, কিছু ঘি রেখে দিন ভবিষ্যৎ। তো এই তেল মর্দনকারীরাই কিন্তু আমাদের রাজনীতির পরিবেশটাকে নষ্ট করে, এবং এই যে এক ধরনের জিঘাংসা তৈরি করে দিচ্ছে বঙ্গবন্ধু কন্যার প্রতি, সেটির কোনো প্রয়োজন ছিল না, একেবারে অপ্রয়োজনীয়, কিন্তু এটি করছে। অর্থাৎ মাঠে প্রতিহিংসার যে জায়গাটিকে মানে মানে ক্ষেত্র তৈরি করে দিল, সেখানে বিএনপিও কিন্তু অবলীলায় সেই ক্ষেত্রটাকে গ্রহণ করল। তারা গ্রহণ করেছে। তাহলে যদি এই হয়, তাহলে একজন বিদেশে বসবাস করে এত বছরে উনি কি শিখলেন, কি পাল্টালেন, কি নতুন কিছু দেখাবেন? আমি ভেবেছিলাম যে ওই গত সপ্তাহে আমি বলেছিলাম যে বল মিস করছে। আমি কিন্তু সত্যি সত্যি বলছি যে বিদেশ থেকে আসা একজন রাজনৈতিক ব্যক্তি, আমি সবকিছু বাদ দিয়ে বলছি, এটা সবার ক্ষেত্রে বলছি যে আমি ওনার অতীত সবকিছু বাদ দিয়ে শুধু যদি বিদেশে বসবাস করে সভ্যতাকে সাথে নিয়ে আসেন, আমি সেই অংশটাকেই ইনফাসিস দিয়ে বলছি যে হয়তো ভালো কথা উনি বলতে পারতেন, সে ভালো কথা তুমি এখনো বলেননি। তার মানে উনি ওই যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, ওই যে ওনার সাথে যে সকল জঙ্গি বন্ধুরা ছিল, এখনো বোধহয় সেই জায়গাগুলো রয়ে গেছে। মানে চাইলেও আমরা চা পাচ্ছি না। বিষয় এতদিন পরেও এটি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারক্রাফটে করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেই দিন একটা নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছিল, কারণ তাদের কাছে তথ্য ছিল তাকে হত্যা করা হতে পারে। কিন্তু ওই ঘটনা, ওই অফিসাররা ফেরত এসছেন বাংলাদেশে, ওই অফিসারকে কোনোদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমরা জানি না। ওই এয়ারক্রাফট গুলো ফেরত এসছে বাংলাদেশে, কিন্তু বলেই যাচ্ছে তারা পালিয়ে গিয়েছেন। দেখেন এখানে একটা ব্যাপার আছে, আমি ভেবেছিলাম যে হয়তো শুরুতে এটা বলবো না, কিন্তু এখন বলতে হচ্ছে। সেটি হচ্ছে যে এটা তো প্রমাণিত সত্য যে জুলাইতে যে জঙ্গি হামলা হয়েছিল বাংলাদেশে, এবং ডিপ স্টেটের ষড়যন্ত্র, পাকিস্তান আইএসআই যে ষড়যন্ত্র, যে রাষ্ট্রদ্রোহিতা ঘটেছে মেটিকুলাস চক্রান্তের মধ্য দিয়ে, সেখানে বিএনপি তো আসলে বড় একটা স্টেক হোল্ডার ছিলই। এটা তো সত্য, এটা তো লুকানো যাবে না, তাদের বক্তব্য থেকে এসছে। কাজেই সেই কারণে
তাদের এখন ধরেন গণভবনে যারা হামলা করতে গিয়েছিল, বঙ্গবন্ধু কন্যাকে যারা হত্যা করার জন্য যে পরিকল্পনাটা ছিল, তো মেটিকুলাস চক্রান্তের অংশ হলে তো আপনি পুরোটারই অংশীদার। এখন ওই ঘটনার অংশীদার তো তারাও। এখন এই সত্যটাকে অস্বীকার করবার জন্য তারা বলার চেষ্টা করছে যে বঙ্গবন্ধু কন্যা পালিয়ে গেছেন, যে কথাটা আমরা এখন আলোচনাও করতে চাই না। কারণ বঙ্গবন্ধু কন্যা পালিয়ে যাননি, তিনি কিভাবে গেছেন, তিনি পদত্যাগ করেননি, তিনি যেতে বাধ্য হয়েছেন, এবং এই বাধ্য হওয়াটা কেবলমাত্র ওনার জীবন বা সম্মান বাঁচানোটাই একমাত্র কারণ ছিল না। তিনি যদি ঠিক থাকতেন এবং যদি এরকম ঘটনা ঘটতো, সেদিন কিন্তু রক্তারক্তি ঘটনা ঘটে যেত বাংলাদেশে। ইরানে কি করতো? ইরানে একদিনে ওরা 22,000-এর কথা বলছে, আরো বেশি বেশির কথা বলছে। সেদিন কিন্তু আরেকটা ঘটনা যেটা হতো, আপা যদি চলে না যেতেন, এই বাংলাদেশ সারা জীবন পৃথিবীর বুকে সবচাইতে নির্লজ্জ নৃশংস জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে ইতিহাসে থাকতো। তা আপা সেদিন স্থানান্তরিত হওয়াতে বাংলাদেশের মান সম্মান বেঁচেছে। কারণ বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা এবং বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তার ওইরকম ঘটনা যদি ঘটতো, তাহলে এটা কি শুধু বঙ্গবন্ধু কন্যার ঘটতো? এটা তো পুরো বাঙালি জাতির, বাংলাদেশের সাথে সম্পৃক্ত। উনি আমাদের যা বাঁচিয়েছেন, রক্ত গঙ্গা থেকে বাঁচিয়েছেন, ইতিহাস থেকে, ইতিহাসের কালো অধ্যায় থেকে। তো বিএনপির রাজনীতি তো সেদিন সেখানে সেই কলুষিত রাজনীতির সাথে বিএনপি জামাতে সেই জঙ্গিদের সাথে সম্পৃক্ত ছিল, নানান ভাবে ছিল, ওতপ্রোত ভাবে। এখন তাদের এটা বলতে হচ্ছে, কিন্তু তারপরও বলছি, তারেক রহমান যদি এসে আজকে মিথ্যা করে হলেও, অভিনয় করে হলেও যদি বলতেন, ভালো কথা বলতেন, তারপরও কিন্তু উনার কোর্টেই কিছু পয়েন্ট যেত। এখন মানে দুঃখের বিষয় হচ্ছে, উনি আমাদেরকে অপমান করার মধ্য দিয়ে, বঙ্গবন্ধু কন্যাকে অপমান করার মধ্যে দিয়ে উনি ওনার নিজের পয়েন্ট কাটছেন, আর বঙ্গবন্ধু কন্যাকে আরো উচ্চ আসনে বসাচ্ছেন। মানে বঙ্গবন্ধু কন্যা এমন এক জায়গায় আছেন যে তারেক রহমান বা তার ওই ছোট ছোট লোকজন যে মিথ্যা কথাগুলো বলছে, তাতে ওনার কিছু যায় আসবে না। বরং এই যে এই লোকটা কথাটা বলেছে, সে আমাদের আলোচনার বিষয়বস্তু হতে পেরেছে। সত্য তো সত্য। এবং দেশের পরিস্থিতির কারণে চিকিৎসকরাও সাহস করে কথাটা বলতে পারছেন না। তিনি বাংলাদেশে এভারকেয়ার হসপিটালে যে ছিলেন, উনি সর্বোচ্চ চিকিৎসা পেয়েছেন বাংলাদেশে। প্লাস হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা, সেখানে বাংলাদেশের সবচেয়ে উন্নত চিকিৎসা এবং উন্নত চিকিৎসা সামগ্রী আছে সেখানে। বারবার করে বলা হচ্ছে তার চিকিৎসার অবহেলার ব্যাপারে বলা হয়েছে। চিকিৎসার অবহেলা, আমি একজন রিপোর্টার হিসেবে আমি ফলো করতাম বিষয়টাকে। তিনি চিকিৎসকদের সহযোগিতা করতেন না। টিম, মেডিকেল টিম, ওনার যে স্পেশাল মেডিকেল টিম ছিল, প্রতিদিন তারা যেত ওনার কাছে, উনি তাদের কোনো ইয়ে করতেন না, পারমিট করতেন না। ওরা গিয়ে ফিরে আসতো, উনি ইয়ে করতেন না তাদের। প্লাস হচ্ছে কিছু ক্রনিক সমস্যা, আর্থ্রাইটিস একটা ক্রনিক সমস্যা। আর্থ্রাইটিস সমস্যাটা এমন পৃথিবীতে, বাংলাদেশের যে চিকিৎসা অস্ট্রেলিয়া তো সমান চিকিৎসা। এটা আর্থ্রাইটিস চিকিৎসা প্রথম চেষ্টা করা হয় স্টেরয়েড ইনজেকশন দিয়ে, চেষ্টা করা হয় পেইন কিলার দিয়ে, চেষ্টা করা হয় ফিজিওথেরাপি দিয়ে, চেষ্টা করা হয় অপারেশন দিয়ে, চেষ্টা করা হয়। ওনার পায়ে 2টো অপারেশন আগে হয়েছে, 2বার পায়ে 2টো অপারেশন হয়েছে। এবং ওই সময় উনি কাউকে সহযোগিতা না করার কারণে, হাতটা দিয়ে বেঁকে গিয়েছিল, উনি চিকিৎসা না নেওয়ার কারণে। উনি যদি ফিজিওথেরাপি নিতেন, উনি বাংলাদেশের মানুষ, বঙ্গবন্ধু শেখ মুজিবের কয়েকজন চিকিৎসা পায়, বাংলাদেশের তো সবাই চিকিৎসা পায় না, কিন্তু বাংলাদেশের বিশেষ ব্যক্তিরা সব জায়গায় চিকিৎসা পায়, কিন্তু সব জায়গায় তারা চিকিৎসা পায়। এটা বারবার করে বলা হচ্ছে, চিকিৎসার অবহেলা ইত্যাদি ইত্যাদি। দুর্ভাগ্যজনক ভাবে কোন একজন চিকিৎসক দেশের এই পরিস্থিতির জন্য ভয়ে কেউ কথা বলতে পারছেন না। সত্য কথা তো আসলে বলতে পারবে না আসলে কেউ। এখন সত্য কথা কারা বলছে জানেন? সত্য কথা বলছে হত্যাকারীরা, সত্য কথা বলছে যারা অগ্নিসংযোগ করেছে, তারা যারা ভাঙচুর করেছে, লুটপাট করেছে। আজকেও কিন্তু বগুড়ায়
একজন, আমি আপনাকে আসলে ভিডিওটা আছে আমার কাছে, আমি আপনাকে পাঠিয়ে দেব, আপনি হয়তো কখনো সেটা পোস্ট দিয়েন বা কোনো এই সত্য পরের সত্য দেখাতে পারেন। সেখানে বলছিল যে তারা কিভাবে মানে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, পুড়িয়ে মেরেছে, সেখানেও খুব বীর দর্পে কথা বলেছে। তো সেই সেই জায়গাগুলো এরকম যে আমি একটু ভয়েসটা শোনাতেও পারি আপনাকে চাইলে। আমি ভয়েসটা শুনিয়ে দেই, হয়তো দেখানো যাবে না, আমি এখনই এটা আমাদের নিহত হয়, তাকে বগুড়াতে নিয়ে আসা হয়েছে। 18 জন আমাদের বগুড়াতে নিহত হয়েছে, টোটাল বগুড়ার 19 জন নিহত হয়েছে। এটার একমাত্র উস্কানি দাতা হলে তো অহংকার ও যেটা বলছে আর তৎকালীন ডিসি এসপি, আমি কিন্তু তার 2 দিন পরে এটা স্ট্যাটাস দিছি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই 3 জনের বিচার করলে বগুড়ার মানুষের আত্মার শান্তি পাবে যারা মারা গেছে। এই 3 জনকে অবশ্যই আমাদের, আমি সব সময় বলবো এদেরকে বিচার আওতায় দেয়। এটার মধ্যে অনেক সম্পত্তির মালিক হচ্ছে, আমি কি তাই তার সম্পত্তি দখল করতে যাবো, তার বাড়ি ভাঙবো না? আমরা সেই আইনের মাধ্যমে ওদের ওই অবৈধ সম্পত্তি গুলোকে বা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া হোক। এটা তো না, আমরা ওই এখন মহাসপ্ততা আসছে 5 তারিখের পরে, 5 তারিখের পরে কিছু ঘটনা ঘটতেছে, যেমন আমরা হয়তো অতি ক্ষোভে, ও যেটা বলে যে অতি ক্ষোভে আমরা আমলি কবির ভাঙছি, তো আমরা এটা ওইভাবে সমর্থন করি না। বাংলাটা হয়তো ওদের যে এখন যে বয়সটা বা ওদের যে আন্দোলনের স্পিডটা, সেখানে বিএনপির সাথে আমাদের দ্বন্দ্ব, মানে বিক্ষুব্ধ হয়ে তারা আওয়ামী লীগ অফিস ভেঙেছে এবং যে যাদের কথা বলেছিল পরবর্তীতে কিন্তু তাদের উপরও অ্যাকশন নিয়েছে তারা। তো বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ অফিস ভেঙেছে, সেটা কিন্তু বীর দর্পে সত্য কথাটা বলেছে। তো এখন ওই যে আবার যেমন ধরেন সন্তোষ যে এসআই, তাকে হত্যা করেছে, সেটাও কিন্তু বীর দর্পে বলেছে। হাসিব বলেছে কিভাবে তারা পুলিশ ভেঙেছে, স্থাপনা ভেঙেছে, তা না হলে আন্দোলন সফল হতো না। তো সত্য কথা তারাই বলছে, এবং ইউনূস সাহেব সত্য কথা বলেছেন, রিসেট বাটনে প্রেস করবেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবেন, এগুলো কিন্তু সত্যি কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সত্য কথা বলেছেন যে তারা সর্বতোভাবে জুলাইতে এই তথাকথিত সেই জুলাই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে, নানানভাবে সহায়তা করেছেন। তো এখন ধরেন আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন যে ডাক্তাররা কথা বলতে পারছেন না, কিভাবে কথা বলবে? আজকে সেই ডাক্তার যদি আপনার সামনে কোনো কথা বলে বা নিজে কোথাও স্টেটমেন্ট দেয়, তাহলে তো পরের দিন ওনাকে মেরে ফেলবে, মামলা হবে, তার বাড়িঘর পুড়িয়ে দেবে, সে তো কথা বলতে পারবে না। এখন আপনি যেটা বলছিলেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসার অপারগতা করেছেন বা সহযোগিতা করেননি, আমরা কিন্তু এরকমও শুনেছি ওনার দলের লোকজন ওনার চিকিৎসার ব্যাপারে খুব সচেতন ছিলেন না, একটুখানি গাফিলতি ছিল, কারণ সেই সময় তো উনি হয়তো কোনো সিদ্ধান্ত দিতে পারেননি, কিন্তু অন্যান্যরা নাকি সেভাবে সহযোগিতা করেনি, এরকম বক্তব্য কিন্তু শুনতে পাওয়া যায়। তো যাই হোক, এখন মানে বাংলাদেশের বা কোথাও পৃথিবীর কোথাও একজন বন্দীর সঙ্গে তার গৃহকর্মীকে দেয়া হয়, এই নজিরটাও কিন্তু পৃথিবীতে কোথাও নাই। কিন্তু উনি তাকে চেয়েছেন, সেটা তাকে দেয়া হয়েছে, এবং নিরীহ একটা মানুষ, সেও কিন্তু বন্দি জীবন কাটিয়েছে। এখন ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে বিএনপির লোকজন, এটা তো আসলে কি বলবো, চিকিৎসার বিষয় যেহেতু বারবার উঠছে, আসলে সরকারের উচিত এটা তদন্ত কমিটি করা, যখন তদন্ত চাচ্ছেন সেই চিকিৎসকদের আনা হোক, তারা বলুক সেখানে, এবং সেটা এভার কেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য বাড়ি ভাই, এবং এটা কিন্তু পাবলিকলি হওয়া উচিত, যে একদম পাবলিকের সামনে বলুক, কারণ সত্য কথা তো পাবলিকের সামনে বললে পাবলিক জানবে, তা না হলে রুদ্ধদ্বার বৈঠকে যখন এই কথাগুলো হবে তখন তো কথা পাল্টে যাবে। তো পাবলিকের সামনে হোক, এভার কেয়ারের ট্রিটমেন্টটা নিয়ে কথা হোক। এতদিন ওনাকে বাইরে কেন নেয়নি? উনি তো এতদিন বাইরে যেতে পারতেন, বাইরে গিয়ে গেলেন আবার ফিরে আসলেন কেন? বিদেশে চিকিৎসা নিতে পারতেন না? নিতে পারতেন তো, হাদিকে পাঠানো হলো, ওনাকে কেন বিদেশে পাঠানো হলো না? লন্ডনে গেলেন, যদি স্লো পয়জনিং এর যে কথাটা লন্ডনের ডাক্তাররা তো বলতো, ওইখানে তো স্বাধীন।
তো লন্ডনে কি এই টেস্টগুলো এই তথ্যগুলো তো লন্ডন থেকেও আসতে পারতো, বা আন্তর্জাতিকভাবে আরো 4-5টা কান্ট্রিতে গিয়ে ওনারা থরো চেক আপ করাতেন, রিপোর্টটা নিতেন, সেটা তো করতেই পারতেন। তো সেগুলো করা হলো না কেন? এগুলো আসলে করা হলো না কারণ সত্য কথাটা বেরিয়ে আসবে বা মিথ্যা কিছু চাপাতে পারবে না, যে কারণে ধরেন জুলাইতে যারা নিহত হয়েছে তাদের পোস্টমর্টেম হয়নি। মানে গুলি খেয়ে মারা গেছে, না গলায় পাউরুটি আটকে মারা গেছে, না স্ট্রোক করে মারা গেছে, না কোথাও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সেই মিথ্যা তথ্যটা তো আমরা জাতি জানতে পারছে না। পোস্টমর্টম করলে তো জেনে যেত। ফরেন্সিক আপনি বিদেশ থেকে টিম এনে আইডেন্টিফাই করার জন্য ফরেন্সিকের লোক এনেছেন, ওই সময় তাহলে তো তদন্ত করতে পারতো এই লোকগুলো কিভাবে মারা গিয়েছে। সেটা কেন করা হয়নি? মানে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে তো এই কথাটুকু প্রথম থেকেই ছিল। এখন ধরেন এগুলো তো মানে কেন করেনি তার তো উত্তর একটাই, কারণ এই মৃত্যুগুলো তো তাদের সাজানো মৃত্যু, মানে ছকে আঁকা মৃত্যু। যেমন করে হাদির মৃত্যুটাও তাদের প্রয়োজন ছিল, মৃত্যুগুলোকে তারা ডিজাইন করেছে, স্ক্রিপ্টিং করেছেন। তা না হলে আপনি দেখেন এদের নানান অ্যাঙ্গেলের ভিডিও করা, নানান ভাবে এদেরকে তুলে ধরা, কেন এত হাজার হাজার তাদের কথা মতো লক্ষ লক্ষ ছেলের মাঝখানে এক মুগ্ধ কেন এত ক্যামেরা ফোকাসে আসলো, এত বিভিন্ন অ্যাঙ্গেলের ড্রোন শট কেন হচ্ছে? তার মানে এখানে স্ক্রিপ্ট করা। এবং এদের মৃত্যুগুলো দেখেন আপনি, নানান ভিডিও অ্যাঙ্গেল দেখলে গুলিটা কোত্থেকে আসলো, আবু সাইদের তো কোনো গুলি নাই। তো এই জিনিসগুলো তো জাতি এখন জানে আসলে। তো জাতি বঙ্গবন্ধু কন্যার বিষয়টাও জানেন এবং বেগম খালেদা জিয়ার বিষয়ও জানেন। তো যারা আজকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আওয়ামী লীগকে এভাবে বলে আবারও জল ঘোলা করছে, আমি বরং তাদেরকে একটা কথা বলতে চাই। আমি তাদেরকে বলতে চাই যে জল ঘোলা করছে সেই জলে আসলে কিছু হবে না, বরং জামাত এবং ইউনূস মিলে যে গণভোটের যে জল ঘোলা করছে, নির্বাচন নামের যে জল ঘোলা হয়েছে, সেদিকে নজরদারি করা উচিত। মায়ানমার সীমান্তে কি হচ্ছে সেদিকে একটু বিএনপির নজর দেওয়া উচিত। বিএনপির নজর দেওয়া উচিত নির্বাচন কমিশন কি করছে, বিএনপির নজর দেওয়া উচিত সারা বাংলাদেশে তাদের যে নেতাকর্মীরা এখন মার খাচ্ছে, প্রার্থীরা নিরাপত্তাহীনতায় আছে, তাদের যে ভোটারের সংখ্যা নিয়ে তাদের এখন মাথা ঘামানো উচিত। যদি এই পুরো নির্বাচনটাই তো আসলে একটা গোলক ধাঁধা এবং একটা চক্রান্ত ফাঁদ, বিএনপি তো সেই ফাঁদে পড়েছে। সেই ফাঁদে পড়ে উল্টো আবার আওয়ামী লীগকে গালমন্দ করছে, নেত্রীর পিছনে কথা বলছে। আমি তো বিএনপির যদি কেউ হতাম, আমার যদি ক্ষমতা থাকতো, আমি বলতাম যে এমন প্রহসনের নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। আমি জুলাই সনদ মানি না, আমি ৭২-এর সংবিধানের পক্ষে, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি জনগণকে নিয়ে নির্বাচনে যেতে চাই এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। তো সেই রাজনীতি তো বিএনপি করতে পারলো না। যে রাজনীতির কথা যেটা আছে, যে রাজনীতি রাজনৈতিক ব্যক্তিরা করবে, তো রাজনীতি তো এখন জঙ্গির হাতে চলে গেছে। রেজওয়ানা চৌধুরীও রাজনৈতিক সবক দেন, কিন্তু এখন তিনিও সবচেয়ে ভালো রাজনীতি বুঝেন এখন বাংলাদেশে। তিনি রাজনীতির সবক দেন সবাইকে। এবং এই যে মনে করেন আজকে নিউজে একটা আছে যেটা এই আমেরিকার সাথে সবাই আমেরিকাকে বলেছে যে এই গভর্নমেন্ট যে বাণিজ্য আলোচনা করছে তাতে সায় আছে। এই গভর্নমেন্ট কি বাণিজ্য আলোচনা করছে আজ পর্যন্ত দেশের মানুষ জানতে পারলো না। আজকে পর্যন্ত দেশের মানুষ জানে না কি আলোচনা হয়েছে। এটা আসলে এখন আপনি ওইটার সামনে এসেছে, যেটা তিনি যে জাতিসংঘ অধিবেশনে যাদেরকে নিয়ে গিয়েছিলেন, ওই টিম গুলার সাথে ওই স্টেট ডিপার্টমেন্টের মিটিং হয়েছিল। ইনুস যা আলোচনা করছে এগুলাতে তারা কিন্তু কন্টিনিউ করে, তখন এই কারণে এদেরকে নেওয়া হয়েছিল। কিন্তু তারা এতদিন পরে এসে সেটা বললেন বাণিজ্য আলোচনার সায় আছে। বাণিজ্য আলোচনা হতেই পারে, ট্যারিফ নিয়ে সারা পৃথিবীতে একটা তুলকালাম চলছে। এখানে কি শর্তে এই বাণিজ্য আলোচনা দেশের মানুষের জানার ব্যাপারটা ছিল। আপনি দেখেন এই হাদির ভাই একটা করলো, একদিন প্রকাশ্যে বলল
তার ভাইকে হত্যা করেছে সরকার জি। ইলেকশন ভন্ডুল করার জন্য। এরপরে ওই ছেলেটা চুপ হয়ে গেল, আজকে দেখলাম সে পুরস্কার পেয়েছে। পুরস্কার পেয়েছে সেই পদে, বার্মিংহামের যেই পদে তাকে নেওয়া হয়েছে সেই পদে বাংলাদেশের একটা তরুণ অফিসার পদত্যাগ করে চলে এসেছে, যে তার বাবা মুক্তিযোদ্ধা, সে ইউনূস সরকার অধীনে কাজ করবে না। ওই পদে কিন্তু হাদির ভাইকে নেওয়া হয়েছে। দেখেন, বাণিজ্য চুক্তির সময় থেকে এটা কিন্তু অনেকদিন থেকে বাংলাদেশের মানুষ জানতে চাইছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু ইউনূস এটা বলবে না, ইউনূস প্রশাসন এটি বলবে না। কারণ আপনি যদি ধরেন আপনার আপনি একটা বাড়িতে ভাড়া নিয়েছেন, ভাড়া নিয়ে আপনি বাড়িটা বিক্রি করে দিয়েছেন, আপনি কি বলবেন আপনি 2 নম্বরই কাজটা করেছেন? বলবেন না। তো ইউনূস যে 2 নম্বরই কাজটা করেছে সেটা সে বলবে না। চিটং বন্দরের যে চুক্তিটা হলো সেটা কোন দিন হলো? যেদিন 13 তারিখে কোর্টে রায় দিল, একটা প্রহসনের সেই ক্যাঙ্গারু কোর্টের প্রতিহিংসামূলক রায় দিল, এবং গোপনে চিটং বন্দর সেদিন চুক্তি হলো, এবং সেটার কেওয়াজটাকে করার জন্য কিন্তু আমরা দেখলাম যে আরো অনেক কিছু ঘটনা ছোট ছোট ঘটলো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এরকমই, উনি খুব সোজা ধরনের মানুষ না। দেখে যতটা মনে হয় যে দাদু দাদু একটা ভাব, যে আমাদের নানার মতো এরকম একটা ব্যাপার থাকে না, সেটা ওনার মধ্যে নেই। ওনার বয়সটা দাদা নানার, কিন্তু উনি আসলে সিনেমার ভিলেনের মতোই। সিনেমায় যে ভিলেন থাকে না, আমরা তো ভাবতাম কি ভিলেনরা কি এরকম হয়, সিনেমাতে এগুলো একটু বাড়াবাড়ি করে, এত এত কূট কৌশল কেউ করে না, কিন্তু বাস্তবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেটাই দেখছি। তো কাজে বাণিজ্য চুক্তি শুধু না, এই যে মানবিক করিডোরের নামে সেন্ট মার্টিনের বিষয়, চিটং বন্দর সহ আরো অনেক কিছুই তো ঘটেছে যেগুলো বাংলাদেশের জনগণকে জানতে দিবে না, এবং আরো অনেক কিছু আছে যেগুলো বাংলাদেশের মানুষকে তারা রাষ্ট্রীয়ভাবে জানায়নি, এটা ধরেন নানান ভাবে প্রকাশ্যে চলে এসেছে। আবু সাইদ, যে মুগ্ধর ভাই স্নিগ্ধকেও কিন্তু পুরস্কৃত করা হয়েছে, এবং হাদির ভাইকেও যে পুরস্কৃত করা হবে সেটি কিন্তু আমাদের আশঙ্কা ছিল, আমরা কিন্তু আলোচনা করছিলাম, এবং সেটি ঘটেছে। তাও ভালো যে হাদির ভাইকে পিটিয়ে মেরে ফেলেনি বা গুম করেনি, অন্তত সে বেঁচে আছে। তো এটাও একদিকে ভালো যে একটা মানুষকে মারেনি, পুরস্কৃত করে তার মুখ বন্ধ করেছে। কিন্তু হাদির ভাইয়ের মুখ বন্ধ করলেই কি না করলেই কি? আপনি কি ভাবছেন যে দেশের মানুষ আসলে বুঝতে পারছে না? দেখেন, অনেক চাইনিজ ভাষা যখন সিনেমা হয়, মানুষ চাইনিজ ভাষা বোঝে না, কিন্তু সিনেমাটা বোঝে, এবং সেই সিনেমাটা বোঝার জন্য